Punctually at midday, he opened his bag and spread out his professional equipments. Punctually মানে হচ্ছে যে সময় মেনে কাজ করে। At midday মানে 12টা। He opened his bag. He এই যে ক্যারেক্টার, এটা কে সেটা আমরা আরও পরে জানবো। আর প্রথমে দেখতে পেলাম হি মানে একটা মেল। সে কি করে, সে ঠিক 12টার সময়, পাংচুয়ালি মানে ঘড়ি ধরে, মানে প্রত্যেক দিন সে কাজটা একই সময়ে করে, সেই জন্য পাংচুয়ালি বলা হচ্ছে। সে তার ব্যাগটা খোলে অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস, এবং ব্যাগটা থেকে প্রফেশনাল মানে পেশাদারি, তার কাজের সঙ্গে জড়িত যে সমস্ত ইকুইপমেন্টস মানে যন্ত্রপাতি আছে সেগুলোকে স্প্রেড আউট মানে বের করে। কোথা থেকে? তার ব্যাগ থেকে। which consisted of a dozen cowrie shells, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, and a bundle of Palmyra writing. তাহলে সে যে ব্যাগটা খোলে, সেই ব্যাগটা থেকে যে ইকুইপমেন্ট আমরা এখন জানলাম যে সেই ইকুইপমেন্টগুলো কী কী। সেই যন্ত্রপাতির মধ্যে কী কী থাকে? কনসিস্টেড অফ এ ডাজন কাউরি শেলস। ডাজন মানে 12টা। কাউরি শেলস মানে বাংলাতে যেটা আমরা কড়ি বলি। এই কড়ি দিয়ে কি করা হতো? জিনিসপত্রের কেনা বেচা হতো। একটা সিনেমা আমরা দেখেছি যেটার নাম হচ্ছে কড়ি দিয়ে কিনলাম। তো এখন আর সেগুলো অবসিকিউর মানে এখন এগুলো ব্যবহার হয় না, সেগুলোকে বলা হয় কড়ি। A square piece of cloth with obscure mystic charts on it, আর একটা চৌকো কাপড়ের টুকরো আছে, এবং সেই কাপড়ের টুকরোটাতে কিছু আঁকিবুকি আঁকা আছে। অবসিকিউর মানে যেটা অজ্ঞাত বা অজানা। আর মিস্টিক মানে হচ্ছে যেটা দুর্বোধ্য, মানে যেটাকে পড়া যায় না বা পড়েও কিছু উদ্ধার করা যায় না, বোঝা যায় না, রহস্যময়। তো এই ধরনের বিশেষ কিছু চার্টস মানে আঁকিবুকি সেই কাপড়ের টুকরোটার মধ্যে করা আছে। আর নোটবুক, আর একটা নোটবুক আছে। অ্যান্ড আ বান্ডল অফ পালমাইরা রাইটিং। এই পালমাইরা দেখো স্পেলিংটা আছে PALMYRA। এই পাম কথাটাকে আমরা কি বলি? তাল পাতা। তাহলে দেখবে সেই আগে তাল পাতার মধ্যে লেখা হতো, যেগুলোকে আমরা পাণ্ডুলিপি বলে থাকি। তো সেই রকমই একটা পাণ্ডুলিপি তার কাছে আছে। তাহলে সে যে ব্যাগটা ওপেন করলো, সে ব্যাগের মধ্যে এই সব জিনিসগুলো পাওয়া গেল, এবং সেই ব্যাগ থেকে সেই জিনিসগুলো সব বের করে সে তার সামনে রাখলো। বোঝা যাচ্ছে তার যে কাজ, সেই কাজের সঙ্গে এই সমস্ত জিনিসগুলোর গভীর সম্পর্ক আছে। His forehead was resplendent with sacred ash and vermilion, এবং তার কপালে resplendent মানে খুব একটা উজ্জ্বল প্রভাময়, মানে চকচক করছে এরকম, resplendent with কি দিয়ে, তার কপালটা কি দিয়ে ল্যাপা আছে? সেক্রেড পবিত্র, অ্যাশ মানে ছাই দিয়ে লেপা আছে, অ্যান্ড ভার্মিলিয়ন এবং সিঁদুর দেওয়া আছে। And his eyes sparkled with a sharp abnormal gleam, which was really an outcome of a continued searching look for customers. এবং তার চোখের যে বর্ণনা দিচ্ছেন এখানে R.K. নারায়ণন, উনি বলছেন his eyes sparkled মানে জলজল করছে, with a sharp abnormal gleam, এবং সেই তার চোখের মধ্যে একটা অস্বাভাবিক ঔজ্জ্বল্য আছে, which was really an outcome of a continual searching look for customers. এবং তার চোখের মধ্যে যে একটা অস্বাভাবিক ঔজ্জ্বল্য আছে সেটা কিন্তু তার ব্যক্তিত্বের জন্য নয়। এটা এখানে প্রথমেই কিন্তু গল্পের লেখক আমাদের কাছে পরিষ্কার করে দিচ্ছেন। উনি বলছেন সেই চোখের যে ঔজ্জ্বল্য আছে, সেই ঔজ্জ্বল্যটা হচ্ছে কাস্টমার মানে তার গ্রাহক, সেই খোঁজার জন্য, মানে সেই যে গ্রাহক থেকে খুঁজছে এবং সেই গ্রাহক থেকে সে যে গভীর আগ্রহের সঙ্গে এবং মনোযোগ দিয়ে খুঁজছে, সেইটা তার চোখে ধরা পড়ছে। তাহলে এরকম একটা পোশাক পরিচ্ছদের আমরা পরিচয় পেলাম, সেই ব্যক্তিটারও স্বভাব কীরকম সেটারও একটু পরিচয় পেলাম। আগে আমরা সেই ব্যক্তিটার ব্যাপারে এবং তার প্রফেশন বা তার জীবিকার ব্যাপারে আরও পরিচয় পাব। বাট which his simple clients took to be a prophetic light and felt comforted. কিন্তু তার যে চোখের এক অস্বাভাবিক ঔজ্জ্বল্য, এটা আসলে তার লোভের জন্য, যে সে কাস্টমার খুঁজে বেড়াচ্ছে।
এবং সেই জন্য তার চোখটা চকচক করছে। কিন্তু সেটা তার যে সিম্পল, মানে তার যে গ্রাহক, তার কাছে যারা তার পরিষেবা কিনতে আসতো, তারা বুঝতে পারতো না। কারণ কি? বিকজ দে ওয়ার ভেরি সিম্পল। সিম্পল মানে তার কাছে খুব ভোলাবালা সাদাসিধে মানুষজনই আসতো, এবং সেই জন্য তারা এই অস্বাভাবিক ঔজ্জ্বল্যকে কি মনে করতো? তারা মনে করতো এটা হচ্ছে একটা প্রফেটিক লাইট, মানে একটা বিশেষ ভবিষ্যৎ। প্রফেটিক মানে ভবিষ্যৎবাণীমূলক। এই অস্বাভাবিক ঔজ্জ্বল্যটা এই মানুষটার প্রতিভার কারণে বা এই মানুষটার গুণের কারণে তার চোখে ঝিলিক দিচ্ছে, সেটাই তার কাস্টমাররা ভাবতো বা ভুল করতো। এবং এই ভুলের ফলে তারা ফেল্ট কমফর্টেড। তারা যখন এই মানুষটার কাছে আসতো এবং যখন দেখতো যে তার চোখগুলো এরকম এত সুন্দর চকচক করছে, তারপরে তার মাথাতে মানে তার কপালে সিন্দুর চন্দন করা আছে, এবং দেখে তাদের বেশ ভক্তি হতো এবং তারা তার কাছে এসে সান্ত্বনা পেত। কমফর্টেড মানে সান্ত্বনা পাওয়া, মানে একটা শান্তি অনুভব করত। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দ্য পজিশন। তাহলে এখন যতটুকু আমরা পড়লাম সেটাতে আমরা বুঝতে পারলাম যে তার যারা গ্রাহক, তারা তার চোখের এই বিশেষ শক্তি মানে বিশেষ দ্যুতি দেখেই তার দিকে আকৃষ্ট হতো। এবং এখানে এই যে চোখের ঔজ্জ্বল্য বা দ্যুতি, সেটা আরও বৃদ্ধি পেত। এনহ্যান্সমেন্ট, বৃদ্ধি পাওয়া কিসের জন্য? তাদের পজিশনের জন্য, মানে তারা যে জায়গায় ছিল, চোখগুলো যে জায়গায় ছিল সেইটার জন্য। Placed as they were between the painted forehead and the dark whisker which streamed down his cheek. তাহলে তার যে চোখ, সেই চোখগুলো কোথায় অবস্থিত ছিল? তার ফোরহেড এবং তার হুইস্কার মানে গুম্ফজরা, এবং সেই বড় বড় গোঁফ ছিল তোনার, এবং সেগুলো একদম তার চিক মানে গাল পর্যন্ত নেমে গেছিল। মানে উপরে যে ফোরহেড সেটাতে আমরা দেখেছি পেইন্ট করা আছে, কি দিয়ে? সিঁদুর দিয়ে এবং ছাই দিয়ে, আর বড় বড় দাড়ি গোঁফ আছে, এবং এই দুটোর মাঝখানে তার চোখগুলো থাকার ফলে সেইগুলোকে আরও বেশি উজ্জ্বল লাগতো। ইভেন হ্যাফওয়েটস আইজ উড স্পার্কল ইন সাচ সেটিং। না, এখানে যে গল্পের লেখক আর.কে. নারায়ণন, উনি আমাদেরকে বলে দিচ্ছেন যে তার মানে এটা নয় যে উনি আসলে একজন প্রফেট বা উনি আসলে একজন খুবই পবিত্র বা খুবই ধার্মিক একজন বিশেষ ক্ষমতাবান মানুষ। উনি বলছেন ইভেন দ্য হ্যাফওয়েটস মানে বোকা লোক, বলছে একটা বোকা লোক সেও যদি এইরকম একটা মেকআপ বা এইরকম একটা সাজ পোশাক পরে, যে বড় বড় দাড়ি গোঁফ রাখে আর কপালে যদি চন্দন আর ছাই ল্যাপে, তার চোখগুলো যদি একদম স্বাভাবিক একটা মানে হাবাগোবা লোকের চোখ কী হয়, তারা তো উজ্জ্বল হয় না। দেখবে যে একটা যে যার মধ্যে প্রতিভা আছে তাদের চোখগুলোই চকচক করে, শাইন করে, দেখেই বোঝা যায়, চোখ দেখেই বোঝা যায় যে তাদের মধ্যে কিছু একটা আছে। তো গল্পের লেখক বলছেন যে একটা হাবাগোবা লোক যার চোখের মধ্যে কোনো দ্যুতি নেই, ঔজ্জ্বল্য নেই, সেও যদি এরকম একটা পোশাক বা এরকম একটা মেকআপ নেয়, তার চোখগুলো চকচক করবে। টু ক্রাউন দ্য ইফেক্ট হি wound a saffron colored turban around his head. টু ক্রাউন দ্য ইফেক্ট মানে এই যে তার ইফেক্ট মানে প্রভাব, এই প্রভাবটাকে আরও বর্ধিত করার জন্য, ক্রাউন মানে তাজ, মানে এটাকে একদম একটা শেষ ফিনিশিং দেওয়ার জন্য সে কী করতো? তার মাথায় একটা স্যাফরন রঙের কী করতো? টার্বান মানে পাগড়ি পরতো। তার ফলে তাকে একটা সেন্ট বা তার সাধু বা সন্ন্যাসীর মতন দেখতে লাগতো। দিস কালার স্কিম নেভার ফেড। না, গল্পের যিনি লেখক আর.কে. নারায়ণ, উনি একটু সার্কাস্টিকলি মানে তির্যকভাবে বলছেন যে এই ধরনের কালার কম্বিনেশন থাকার জন্য, মাথায় একটা স্যাফরন রঙের টার্বান আছে, তারপরে কপালে ছাই ফস্য মাখানো আছে, তারপরে আবার সিঁদুর দেওয়া আছে, তারপরে আবার বড় বড় দাড়ি গোঁফ আছে, এই সমস্ত কালার স্কিমের জন্য তাকে বেশ সুন্দরই লাগতো দেখতে। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। যে মানুষজন এরকম একটা পোশাক পরিচ্ছদের জন্য মানুষজন তার প্রতি আকর্ষিত হতো। কীরকমভাবে আকর্ষিত হতো? যেরকমভাবে একটা মৌমাছি কসমস মানে প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়, বা ডালিয়া স্টক বা ডালিয়ার বৃন্তের দিকে আকর্ষিত হয়, ঠিক সেইভাবে মানুষজন তার দিকে আকর্ষিত হতো। হি স্যাট under the boughs of a spreading tamarind tree which flanked a path
running through the town hall park. না সে বসতো কোথায় এরকম পোশাক পরিচ্ছদ পরে? সে বসতো ট্যামারিন্ড মানে তেঁতুল গাছ। একটা তেঁতুল গাছের বাও মানে বৃক্ষ শাখা, মানে একটা শাখা। ওই একটা তেঁতুল গাছের একটা শাখার নিচে বসত এবং সেই তেঁতুল গাছটা সামনে দিয়ে যে রাস্তাটা চলে যেত সেই রাস্তাটা টাউন হল পার্কের মধ্যে দিয়ে যেত। আ পাথ রানিং থ্রু দ্য টাউন, তার মানে টাউন হল পার্ক একটা খুবই জনপ্রিয় জায়গা ছিল। সেই টাউন হল পার্কে যাওয়ার জন্য এই তেঁতুল গাছটার পাশ দিয়ে বা বলা যেতে পারে নিচে দিয়েই সবাইকে পেরোতে হতো এবং সে তার ইকুইপমেন্টস নিয়ে তার সেরকম পোশাক পরিচ্ছদ পরে সেই তেঁতুল গাছটার নিচেই আস্তানা গেড়েছিল বা তার জীবিকা নির্বাহের উপায় বের করেছে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। এবং এই যে জায়গাটা সে পছন্দ করেছিল, এই জায়গাটা একটা বেশ উল্লেখযোগ্য জায়গা বলা যেতে পারে এবং তার অনেক কারণ আছে। প্লেস ইন মেনি ওয়েজ, কয়েকটা কারণ এখানে আমরা দেখবো। আ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। প্রথম ব্যাপার হচ্ছে যে এই রাস্তাটা দিয়ে সার্জিং মানে সবসময়ই চলছে, ক্রাউড মানে ভিড়, মানে মানুষজনের খুব বড়, মানে মানুষজনের সবসময় চলাফেরা এই সরু রাস্তাটা দিয়ে ছিল এবং সেটা সকাল থেকে রাত্রি পর্যন্ত হতো। তার মানে এখানে মানুষজনের কোনো অভাব ছিল না। এটা ভীষণ একটা বলা যেতে পারে প্রচলিত এবং ভীষণ ব্যবহৃত একটা রাস্তা ছিল। A variety of trades and occupations was presented all along its way. এবং এই যে রাস্তাটার দুই পাশে আমরা এখনো দেখে থাকি যে একটা রাস্তা, সেই রাস্তার দুই পাশে কী হয়, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের জিনিসের ব্যবসা বাণিজ্য করত। তার মধ্যে কারা কারা ছিলেন? মেডিসিন সেলার, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, কেউ কী করতো ওষুধ বিক্রি করতো। তারপরে ছিল না সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, মানে টিন ভাঙা লোহা ভাঙা বিক্রি করে যারা, তাদেরকে বলা হয় ম্যাজিশিয়ানস মানে জাদুকর ছিল। অ্যান্ড অ্যাবাভ অল অ্যান অকশনিয়ার অফ চিপ ক্লোথ। এবং সবার উপরে হচ্ছে যে সবথেকে বেশি পপুলার ছিল সেখানে, সে ছিল একজন অকশনিয়ার, মানে হচ্ছে নিলাম বিক্রেতা, এবং মানে সে সস্তা জামা কাপড় নিলামে বিক্রি করত। হু ক্রিয়েটেড ইনাফ দিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। এবং সে এত জোরে জোরে চিৎকার করে তারাই নিলাম করতো জামা কাপড়ের। দিন মানে হচ্ছে শোরগোল, যা তাতে যথেষ্ট শোরগোল তৈরি হতো এবং তার ফলে প্রচুর মানুষ তার প্রতি আকর্ষিত হতো। তার মানে বোঝা যাচ্ছে যে বাংলা কথায় এই যে জায়গাটা যেখানে সে বসতো সেই জায়গাটা বেশ জমজমাট একটা শহরের জায়গা ছিল। নেক্সট টু হিম ইন vociferousness came a vendor of fried groundnuts. আর তার ঠিক পাশে কে এসেছিল? একটা ভেন্ডার, ফ্রাইড গ্রাউন্ডনাটস মানে সে ভাজা বাদাম বিক্রি করতো। ভেন্ডার মানে যে ঘুরে ঘুরে বিক্রি করে, এবং সে যখন ঘুরে ঘুরে বিক্রি করতো vociferousness মানে মানে খুব উচ্চ কণ্ঠস্বরে চিৎকার করে করে সে সেই তার বাদাম বিক্রি করতো। হু গেভ ইজ ওয়্যার আ ফ্যান্সি নেম ইচ ডে। এবং তার বিক্রি করার একটা বিশেষ কৌশল ছিল, এবং সেই কৌশলটা কি? ওয়্যার মানে পণ্যদ্রব্য সমূহ, মানে আমি যদি চুড়ি বিক্রি করি তাহলে সেই চুড়িগুলো হচ্ছে আমার ওয়্যার্স। যাই হোক, সে লোককে অ্যাট্রাক্ট করার জন্য, আকর্ষিত করার জন্য সে কী করতো? ফ্যান্সি মানে অভিনব। প্রত্যেক দিন তার সেই গ্রাউন্ড নাটসগুলোকে, মানে বাদামের অভিনব নাম দিত। কলিং ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন তার সেই বাদামগুলোকে বলতো বম্বে আইসক্রিম। অন দ্য নেক্সট ডে ডেলি আমন, পরের দিন বলতো ডেলি আমন। অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি, আবার তৃতীয় দিন বলতো রাজার খাবার, ডেলিকেসি মানে উপাদেয়, অ্যান্ড সো অন। এবং এতেই থামতো না, এবং প্রতিদিনই সে এরকম অভিনব অভিনব কায়দায় কাস্টমারদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করতো। অ্যান্ড পিপল ফ্লকড টু হিম। এবং ঠিক এই অভিনব কায়দার জন্য এবং অভিনব কায়দায় সে ডাকতো বলেই মানুষজন ফ্লক মানে ঝাঁকে ঝাঁকে তার দিকে আকর্ষিত হতো। A considerable portion of his crowd dallied before the astrologer too. এবং আমরা আগেই জেনেছি যে এই বাদাম বিক্রেতাটি সে ঠিক সেই ব্যক্তিটি, যে ব্যক্তিটা হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষ। তার সাজসজ্জা দেখে এখন পর্যন্ত আমরা আন্দাজ করতে পেরেছি যে তার
জীবিকা নির্বাহের উপায় হচ্ছে সে একজন জ্যোতিষী। তো বলেছে সেই বাদাম বিক্রেতারা তার ঠিক পাশেই বসত এবং ড্যালিড মানে ঘুরঘুর করা। তো তাহলে সেই বাদাম বিক্রেতারা জোরে জোরে চিৎকার করে অভিনব কায়দায় যখন বিভিন্ন ধরনের মানুষকে আকর্ষিত করতো তার দিকে, তার কিছু কিছু কাস্টমার, সাম পার্ট, কনসিডারেবল পোর্শন, মানে বেশ অনেকজনই ওই যে অ্যাস্ট্রোলজার তার পাশেও ঘোরাফেরা করতো বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু। তাহলে আমরা এখানে প্রথম দেখতে পেলাম যে সে আসলে কাজ করে, সে আসলে কি করে, সে আসলে একজন জ্যোতিষী। The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. Now এই যে অ্যাস্ট্রোলজার সে কিন্তু তার ব্যবসা, দেখো লেখা আছে ট্রানজ্যাক্টেড, ট্রানজ্যাক্টেড মানে লেনদেন করা, হিজ বিজনেস মানে তার ব্যবসা, তার মানে এটাকে একটা ব্যবসায়ী বলছে স্টোরি টেলার মানে আর.কে. নারায়ণ। বলছে এই অ্যাস্ট্রোলজার তার ব্যবসার লেনদেন কিসে করতো, খুব উজ্জ্বল আলোয় করতো না। লাইট অফ আ ফ্লেয়ার উইচ ক্র্যাকেল, ক্র্যাকেল মানে দেখবে সাপোজ আগুন জ্বলছে কোথাও এবং সেখানে যদি কিছু কাঠ দেওয়া হয় বা শুকনো পাতা দেওয়া হয় তাহলে কিছু একটা শব্দ হয়, আগুনে পোড়ার একটা শব্দ, সেই শব্দটাকে বলা হয় ক্র্যাকেল। তো বলছে তার পাশে সে বাদাম বিক্রেতা ছিল, সেই বাদাম বিক্রেতার একটা লম্ফ ছিল, সেই লম্ফর আলোতেই সে ব্যবসা করত, মানে সে নিজের তার কোনো নিজস্ব কোনো আলো ছিল না। অ্যান্ড স্মোক আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। গ্রাউন্ডনাট হিপ মানে তার পাশে যে বাদাম বিক্রেতার বসতো এবং তার যে বাদামের যে স্তূপ ছিল, সেই বাদামের স্তূপ থেকে কী হতো, ধোঁয়া নির্গত হতো এবং সেখানে একটা লম্ফ ছিল, সেই লম্ফের আলোতেই সে তার ব্যবসার লেনদেন করত। Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. এই যে অ্যাস্ট্রোলজারটি স্পেসিফিকলি এই জায়গাটা যে পছন্দ করেছিল তার একটা বিশেষ কারণ আছে। সেই কারণটা হচ্ছে একমাত্র এই জায়গাটাতেই আর.কে. নারায়ণ বলছেন যে মিউনিসিপ্যালের লাইটিং ছিল না, মানে বৈদ্যুতিক লাইট ছিল না, এবং এই যে অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ সে তার ট্রানজ্যাকশন লেনদেন কিসে করতো, তার পাশে যে বাদাম বিক্রেতা ছিল তার আলোতেই করতো। তার মানে বোঝা যাচ্ছে তার নিজস্ব কোনো আলো ছিল না। এবং এই যে আলো আঁধারির একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল এবং এই আলো আঁধারির পরিবেশটার জন্যই তার কাছে যে সমস্ত মানুষজন আসতো, মানে গ্রাহক আসতো, সিধে সাদা মানুষ, তারা জাদুমুগ্ধ বা মন্ত্রমুগ্ধ হয়ে যেত, কারণ এখানকার পরিবেশটাই সেরকম ছিল। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস। এবং এই যে জায়গাটা, সেই জায়গাটা লিট আপ মানে জ্বলে উঠতো বা উজ্জ্বল হয়ে উঠতো, কিসের জন্য, অন্যান্য যে সমস্ত শপ ছিল তাদের লাইটস দ্বারা। 1 or 2 হ্যাড হিসিং গ্যাস লাইট মানে যেটা হ্যাঁচাক বলা হয়, আগেকার যুগে ব্যবহার করা হতো, এবং সেগুলো যখন জ্বালানো হতো তখন একটা শোঁ শোঁ শব্দ করত। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স স্টাক অন পোলস, কিছু কিছু এই সামর্থ্যটা ছিল না, তাদের কি ছিল, তাদের নেকেড ফ্লেয়ার্স মানে মশাল, তারা পোলস ছিল, সেই পোলসের মধ্যে মশাল জ্বালিয়ে রাখত। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কিছু কিছু দোকান আবার সেই পুরনো সাইকেলের ল্যাম্প যেগুলো ব্যাটারিতে চলে সেইগুলো দিয়ে তাদের দোকানকে উজ্জ্বল করত। অ্যান্ড 1 or 2 লাইক দি অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন। তার মানে সেই যে রাস্তার দুপাশে যারা ব্যবসা করত তাদের কারো কারো হ্যাচাক ছিল, কারো কারো মশাল ছিল, কেউ কেউ পুরনো সাইকেলের ল্যাম্প ব্যবহার করত। একজন কি দুজন তারা কি করতো, তারা নিজেদের আলো ব্যবহারই করতো না, তারা এই সমস্ত বাকি যে দোকানের আলো ছিল সেই আলো থেকেই নিজেদের কাজ চালাতো, এবং তাদের মধ্যে এই অ্যাস্ট্রোলজারও ছিল। তারপরে এই অ্যাস্ট্রোলজারের দোকানে, যদি এটাকে আমরা দোকান ধরি, তাহলে তার দোকানে নিজস্ব কোনো আলো ছিল না, এবং সেটা কেন সে করেছিল, যাতে তার দোকানে এরকম একটা এনচ্যান্টেড মানে জাদুমুগ্ধ করার মতো পরিবেশ আলো আঁধারির তৈরি হয় তার জন্য। It was a bewildering crisscross of light rays and moving shadows. এবং তার ফলে বিউইল্ডারিং মানে বিভ্রান্তিকর, ক্রিসক্রস মানে রেখা বা তরঙ্গ ইত্যাদি যখন আড়াআড়িভাবে পড়ে, তাহলে বিভিন্ন দোকান থেকে বিভিন্ন ইন্টেন্সিটির আলো এসে তার জায়গাটাকে উজ্জ্বল করতো, এবং তার ফলে তার যে স্পেশালি জায়গাটা অ্যাস্ট্রোলজারটা যেখানে বসতো সেই জায়গাটায় একটা বিভ্রান্তিকর একটা আলো আঁধারির সৃষ্টি হতো। অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, তো লাইট রেজ তো পড়তো এবং তার সঙ্গে সঙ্গে তার
সামনে দিয়ে অনেক লোকজন হেঁটে যেত এবং সেইগুলোর জন্য সেই পরিবেশটা মানে অ্যাস্ট্রোলজারের সামনের জায়গাটার যে পরিবেশটা সেখানে একটা অদ্ভুত আলো আঁধারি তৈরি হতো। দিস সুইটেড দি অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল এবং ঠিক এইটা অ্যাস্ট্রোলজারের তার যে পেশা তার সঙ্গে খুব ভালো স্যুট করে গেছিলো, কারণ এই রকমই একটা পরিবেশ তার দরকার ছিল এবং ঠিক এই রকমই একটা পরিবেশ তার তৈরি হয়েছিল এবং তার প্রধান কারণ ছিল বিকজ হি ডিড নট ইউজ হিজ ওন লাইট, কারণ সে তার নিজের লাইট ব্যবহার করেনি তাই। For the simple reason that he had not in the least intended to be an astrologer when he began life. Now তার এরকম একটা আলো আঁধারির কেন প্রয়োজন? কারণ সে আসলে একজন অ্যাস্ট্রোলজার নয়, সে অ্যাস্ট্রোলজার হওয়ার ভেগ ধরেছে বা ভান করছে। সেটাই বলছে দেখো দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। তার মানে আমি যদি এমন কোনো জিনিস করি যেটা আসলে আমি জানি না, তাহলে আমি কি করব? আমি সেটাকে লুকিয়ে রাখার চেষ্টা করব। তো সেই জন্যেই সে সেরকম একটা পরিবেশ সৃষ্টি করেছে, কারণ সে জীবনে অ্যাস্ট্রোলজার হতে চাইনি। যে ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড, মানে তার এতটুকুও ইচ্ছা ছিল না অ্যাস্ট্রোলজার হওয়া যখন সে তার জীবন শুরু করে। কিন্তু তা সত্ত্বেও সে অ্যাস্ট্রোলজার হয়েছে। কেন হয়েছে, কী কারণে তাকে হতে হয়েছে, সেগুলো আমরা সব পরে পড়ব। এবং সেই জন্যেই সে লোককে বোকা বানানোর জন্য এরকম একটা পরিবেশের সৃষ্টি করেছিল। যদি কেউ আসলেই জ্যোতিষ হয় তাহলে তার কিন্তু এই ধরনের পরিবেশের প্রয়োজন থাকে না, যেহেতু তার মধ্যে জ্ঞান আছে, তার মধ্যে প্রতিভা আছে, তার মধ্যে নলেজ আছে। সে তার নলেজের মাধ্যমেই ক্লায়েন্টস মানে তার গ্রাহকদের উপকৃত করবে বা সেবা করবে। কিন্তু এই যে ব্যক্তিটা আসলে অ্যাস্ট্রোলজার নয়, সে অ্যাস্ট্রোলজার হওয়ার ভান করছে, তার মানে একজন ফেক অ্যাস্ট্রোলজার। এবং তার জন্যই তাকে এই সমস্ত কাজকর্ম করতে হয়েছে। কী সমস্ত কাজকর্ম? তার কপালে তাকে চন্দন লেপতে হয়েছে, ছাই ভস্য লেপতে হয়েছে, বড় বড় দাড়ি গোঁফ রাখতে হয়েছে, একটা পাগড়ি পরতে হয়েছে, আর এমন একটা জায়গা পছন্দ করতে হয়েছে যেটাতে আলো আঁধারির খেলা আছে। অ্যান্ড হি নিউ নো মোর of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. Now আর.কে নারায়ণ বলছেন এই যে ব্যক্তি সে হচ্ছেন একজন অ্যাস্ট্রোলজার, সে লোকের ভবিষ্যৎ বলে, কিন্তু যেহেতু এই ব্যক্তিটি একজন ফেক অ্যাস্ট্রোলজার, মানে ভণ্ড, ফেক মানে ভণ্ড, এবং সেই জন্য সে পরের ভবিষ্যৎ বলা তো দূরের কথা, তার সঙ্গে পরের মুহূর্তে কী হবে সেটাই সে বলতে পারবে না। তো তাহলে পরের ভবিষ্যৎ বলা তো দূরের কথা। He was as much a stranger to the stars as were his innocent customers. যারা অ্যাস্ট্রোলজার, প্রকৃত অ্যাস্ট্রোলজার যারা হয় তারা কি করে? এই তারার অবস্থান নির্ণয় করে সেখান থেকে এবং বিভিন্ন ধরনের বিশেষ গণনার মাধ্যমে ভবিষ্যৎবাণী করে থাকে। এবং এই অ্যাস্ট্রোলজি সায়েন্স বলে একটা জিনিস আছে এবং অ্যাস্ট্রোলজি পড়াশোনা হয়। তাদের কাছে জ্ঞান আছে, তাদের কাছে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা এবং জ্ঞানের সমন্বয় করে তারা লোকের ভবিষ্যৎ বলে। কিন্তু আমাদের এই গল্পের যে অ্যাস্ট্রোলজার সে হচ্ছে একজন ভণ্ড অ্যাস্ট্রোলজার। তার কাছে না নলেজ আছে না এক্সপিরিয়েন্স আছে, সে তার ছল চাতুরির মাধ্যমে এই জীবিকাটা নির্বাহ করে। এবং সেই জন্য বলছে তার যার কাস্টমার ছিল, কাস্টমাররা তারা কী ছিল? তারা খুবই সাদাসিধে ভোলাভালা মানুষ, ইনোসেন্ট কাস্টমার্স। তো এই যে ভোলাভালা মানুষ, তাদের মধ্যে এই পড়াশোনাটা ছিল না তারার ব্যাপারে, এই স্টার্সদের ব্যাপারে, এবং সেই জন্যই তারা এর কাছে আসতো। কিন্তু এই যে ভণ্ড অ্যাস্ট্রোলজার, তারও একই ব্যাপার। তার যারা কাস্টমার তারা যেরকম এরকম স্টার্সদের ব্যাপারে কিছু জানতো না, সেও এই স্টার্সদের ব্যাপারে কিছুই জানতো না এবং তাদের গণনাও সে করতে পারতো না। Yet he said things which pleased and astonished everyone. কিন্তু তা সত্ত্বেও সে এমন জিনিস বলতো বা বলতে সক্ষম হতো যেটা তার গ্রাহকরা শুনে প্লিজ মানে আনন্দিত হতো। শুধু আনন্দিত নয়, অ্যাস্টনিশড মানে বাকরুদ্ধ, অবাক হয়ে যেত। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড shrewd guesswork. তারপরে গল্পের লেখক বলছেন কিন্তু তার মানে এটা নয় যে সে এই ব্যাপারে পড়াশোনা করেছিল। দ্যাট ওয়াজ আ ম্যাটার অফ স্টাডি। এখানে স্টাডি মানে পড়াশোনা করা, মানে অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনার কথা বলা হচ্ছে না, স্টাডি অফ দ্য পার্সন, মানে যে গ্রাহকটা তার কাছে এসছে তাকে ভালোভাবে নিরীক্ষণ করা, সেই কথাটা বলা হচ্ছে।
প্র্যাকটিস এবং অনেক দিনের প্র্যাকটিস এবং শ্রুড মানে খুব ধূর্ত, খুব চালাকির গেস ওয়ার্ক মানে আন্দাজ। এই তিনটের মাধ্যমে মানে যে এসছে তাকে ভালোভাবে নিরীক্ষণ করা, অনেক দিনের অভ্যাস এবং তার ধূর্তামির মাধ্যমে সে আন্দাজ করে লোককে আনন্দ দিত এবং অবাক করে দিত। অল দ্য টাইম ইট ওয়াজ অ্যাজ মাচ as honest man's labor as any other, and he deserved the wages he carried home at the end of the day. Now এখানে আর কে নারায়ণ বলছেন যে এবং এই সমস্ত কাজগুলো যে করত, যে এই একটা লোককে ভালোভাবে নিরীক্ষণ করা, তারপর নিজেকে এরকমভাবে সুন্দরভাবে সাজানো এবং এত দিনের অভ্যাস করা এবং এই যে শ্রুড গেস ওয়ার্ক সে করতো, মানে খুব চালাকির পরিচয় দিত, আন্দাজ করত, এইগুলোর জন্য তো বিশেষ পরিশ্রমের প্রয়োজন। এবং সেই জন্য আর কে নারায়ণ দোষ দিচ্ছেন না এই ভণ্ড অ্যাস্ট্রোলজারকে, বলছে যে একটা সৎ মানুষ সে কি করে, সে লেবার মানে সে পরিশ্রম করে পয়সা উপার্জন করে। বলছে একটা সৎ মানুষ যেরকম পরিশ্রম করে পয়সা উপার্জন করে, এই ব্যক্তিটাও এই যে তার ক্লায়েন্টসদেরকে বিভিন্ন ধরনের ভবিষ্যতের কথা বলে আনন্দিত করে এবং অ্যাস্টনিশড করে দেয়, অবাক করে দেয়, এইটাতেও তার অনেক পরিশ্রমের প্রয়োজন হয়। এবং তার ফলে দিনের শেষে যে সে যে টাকা পয়সা উপার্জন করে নিয়ে যায় সেটা সে ডিজার্ভ করে মানে সেটা সে প্রাপক। তার মানে সরাসরিভাবে এই ভণ্ড অ্যাস্ট্রোলজারকে আর কে নারায়ণ দোষারোপ করছেন না। উনি বলছেন অন্যান্য আর 5টা অনেস্ট ব্যক্তি যেরকম পরিশ্রম করে পয়সা উপার্জন করে, এই ব্যক্তিটাও সেরকম পরিশ্রম করেই পয়সা উপার্জন করে। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অফ প্ল্যান। না, এখানে আমরা একটু পূর্বের তার ঘটনা জানতে চলেছি যে সে যখন তার গ্রামে থাকতো সেই গ্রাম থেকে ছেড়ে চলে আসে, তার মানে বোঝা যাচ্ছে সে এখন যে জায়গায় থাকে সেটা তার আদি বাসস্থান নয়, সে একটা গ্রামে থাকতো, সেই গ্রাম ছেড়ে সে চলে এসছে। এনি প্রিভিয়াস থট অফ প্ল্যান, এবং সে এক প্রকারে হঠাৎ করেই তার গ্রাম ছেড়ে চলে এসছে, তার কোনো পরিকল্পনা ছিল না বা চিন্তা ভাবনা ছিল না গ্রাম ছাড়া, তা সত্ত্বেও সে গ্রাম ছেড়েছিল। না, কেন ছেড়েছিল, তাকে গ্রাম ছাড়তে বাধ্য করা হয়েছিল, সেটা আমরা পরে জানব। ইফ he had continued there, he would have carried on the work of his forefathers, namely tilling the land, living, marrying and ripening his cornfield and ancestral home. তো বলছে সে যদি তার যে গ্রাম আদি বাসস্থান সেখানে থাকতো, তাহলে তার ফোরফাদার্স মানে তার বাবারা এবং তার মানে যারা তার পূর্বসূরি, তারা যে সমস্ত কাজ করে এসছে সেই কাজগুলোই সে হয়তো কন্টিনিউ করত। তাহলে তার যা ফোরফাদার ছিল, পূর্বসূরি ছিল, তারা কী কী কাজ করে এসছে? টিলিং দ্য ল্যান্ড, তারা কী করেছে? জমিতে নাঙ্গল দিয়েছে। লিভিং, সেখানে থেকেছে। ম্যারিং, বিবাহ করেছে। রাইপেনিং হিজ কর্নফিল্ড, কর্নফিল্ড মানে ভুট্টার ক্ষেত, এবং সেই ভুট্টার ক্ষেতে ভুট্টা লাগিয়েছে এবং সেগুলোকে আবার যখন যত্ন করে বড় হয়েছে, সেগুলো যখন পেকে গেছে সেই শস্যটাকে আবার ঘরে নিয়ে এসছে। অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং তাদের যে আদি বাসস্থান মানে তার বাপ ঠাকুর দ্বারা যে বাড়ি তৈরি করেছে সেখানে থেকেছে। তাহলে সেই যদি তার নিজের গ্রামে থাকতো তাহলে সেও এই জিনিসগুলোকে কন্টিনিউ করতো বা করতো, বাট দ্যাট ওয়াজ নট টু বি। কিন্তু কোনো কারণবশত সেটা তার পক্ষে সম্ভব হয়নি, মানে তার বাপ ঠাকুর দ্বারা যা যা করে এসেছেন সেটা তার পক্ষে করা সম্ভব হয়নি। কোনো কারণে তাকে হঠাৎ করে কোনো পরিকল্পনা ছাড়াই গ্রাম ছাড়তে হয়েছে। He had to leave the home without telling anyone, and he could not rest till he left it behind a couple of 100 miles. He had to leave, এখানে কথাটা দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম তাকে গ্রামটা ছাড়তে বাধ্য করা হয়েছিল বা সে গ্রামটা ছাড়তে বাধ্য হয়েছিল, মানে সে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল যে পরিস্থিতিতে তাকে গ্রামটা এবং তার গ্রামের যে আদি বাসস্থান, তার বাপ ঠাকুর তার জমি, তার বাপ ঠাকুর তার বাড়ি, সব কিছু পরিত্যাগ করে চলে আসতে হয়েছিল উইদাউট টেলিং এনিওয়ান। এমনকি সে যখন গ্রাম ছেড়ে আসে কাউকে না বলেই সে গ্রাম ছেড়ে আসে। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস, এবং সে শুধুমাত্র গ্রাম ছেড়ে পরের গ্রামে গিয়ে আশ্রয় নিয়েছিল, বাসস্থান করেছিল তাই নয়, সে 200 মাইল ট্রাভেল করেছিল এবং তারপরে সে থেমেছিল।
তার মানে বোঝা যাচ্ছে খুব গুরুতর কোনো একটা ব্যাপার হয়েছিল, তার ফলেই তাকে তার আদি বাসস্থান থেকে এত দূরে যেতে হয়েছিল। টু আ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল, অ্যাজ এ অ্যান ওশান ফ্লোড বিটুইন। নো, একটা গ্রামের মানুষের কাছে, গ্রামের মানুষরা কী করে, বিকজ অফ দ্য ট্রান্সপোর্টেশন, মানে তাদের কাছে ট্রান্সপোর্টেশন কী ছিল, হয় হেঁটে যাওয়া আর নাহলে গরু গাড়িতে করে যাওয়া। এবার সেই জন্য গ্রামের মানুষরা তখনকার যুগে বেশি মুভমেন্ট করতো না, 2, 4, 10 হয়তো 20-50 মাইলের মধ্যেই থাকতো। তো সেই রকম একটা গ্রামের মানুষ হয়ে এসে 200 মাইল পেরিয়ে এসেছিল। তো এই 200 মাইল একটা গ্রামের মানুষের পক্ষে পেরিয়ে আসা মানে একটা সমুদ্র পেরোনোর সমান। তো তার মানে এতটাই দূরত্ব সে পেরিয়ে এসেছিল। কেন সে এতটা দূরত্ব পেরিয়ে এসেছিল এবং কেন সে সমস্ত কিছু হঠাৎ করে ছেড়ে দিয়ে আসে, তাহলে এর পিছনে নিশ্চয়ই কোনো একটা বড় ঘটনা বা কারণ আছে, সেটা আমরা জানব। হি হ্যাড আ ওয়াকিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস। না, তার যে কাজ, তার কাজের পদ্ধতিটা এখন একটু আমরা জানতে চলেছি। অ্যানালিসিস মানে বিশ্লেষণ। মানুষের যে অসুবিধা, মানুষের অসুবিধায় পড়লেই তো অ্যাস্ট্রোলজার কাছে যায়, জ্যোতিষের কাছে। তো বলছে তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল মানুষের অসুবিধা কি হয়েছে সেটা জানা। কারণ তার দীর্ঘদিনে অভ্যাসের ফলে সেটা বুঝতে পেরেছিল মানুষের অসুবিধার কারণ 2-3টে হয়। তার মধ্যে একটা হচ্ছে ম্যারেজ, বিবাহ, মানি, টাকা পয়সা, অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ। ট্যাঙ্গলস মানে জট, এবং একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যখন জট পাকিয়ে যায় তখনই মানুষ অ্যাস্ট্রোলজার কাছে যায়। Long practice had sharpened his perception. Within 5 minutes, he understood what was wrong. Now, long practice, দীর্ঘদিনের অভ্যাস, অনেক মানুষকে সে দেখেছে, খুব কাছ থেকে নিরীক্ষণ করেছে, তাদের গল্প শুনেছে, এবং সেখান থেকে শার্পেন্ড পারসেপশন মানে প্রত্যক্ষকরণ, মানে তার যে কাউকে খুব ভালোভাবে নিরীক্ষণ করা, সেই নিরীক্ষণ করার ক্ষমতাটা তার ভীষণ ক্ষুরধার হয়ে গেছে। এবং সেই জন্য মানুষ যখন তার কাছে আসতো, তার 5 মিনিটের মধ্যেই সে বুঝে যেত যে এ কী কারণে আমার কাছে এসছে, এর অসুবিধাটা কোথায়। অবভিয়াসলি সেটা তার গেস ওয়ার্ক মানে আন্দাজ ছিল। হি চার্জ 3 pice per question and never opened his mouth till the other had spoken for at least 10 minutes. এবং তার কাজের পদ্ধতি কী ছিল, তার নিয়ম এটা ছিল যে আমি তোমার প্রশ্নের উত্তর দেব, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য আমি 3 পয়সা করে নেব। এবং আরেকটা শর্ত ছিল যে সে আগে তার গ্রাহককে বলতো তুমি 10 মিনিট ধরে আমি কিছু প্রশ্ন করছি, সে প্রশ্নের উত্তর দাও। তার মানে সে 10 মিনিট ধরে কাস্টমারের কাছ থেকে বা তার গ্রাহকের কাছ থেকে তথ্যগুলো জেনে নিত। তথ্যগুলো জেনে নেবার পরে সে তার নিজের আনসার দিত। মানে তথ্যগুলো জেনে নেওয়ার পরে সে বলতো যে হ্যাঁ এবার বলো তুমি কী চাও বা তুমি কী করতে চাও, তারপরে সে আনসার দিত। এবং তার মূল্য কী ছিল, 3 পয়সা প্রতি প্রশ্ন, which provided him enough stuff for a dozen answers and advices. দেখো কত চালাক সে, কত ধূর্ত সে। তারপরে 10 মিনিট জিজ্ঞাসা করে সে তার কাছ থেকে সব তথ্য নিয়ে নিয়েছে, এবং এবারে সে জানে যে এরপরে এই ব্যক্তিটা আমাকে যা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর আমি তার উত্তরের উপরে ভিত্তি করেই দিতে পারবো। এবং সেই জন্যই প্রথম 10 মিনিট সে তাকে প্রশ্ন করে সব তার কাছ থেকে জেনে নিত। কিন্তু তার কাছে যারা আসতো, আমরা প্রথমেই বলেছি, তারা খুবই সাদাসিধে ভোলাভালা মানুষ ছিল। তারা তার এই চালাকি বা তার সেই ধূর্তামি ধরতে পারত না। When he told the person before him, gazing at his palm, in many ways, you are not getting the fullest results of your efforts. Now, when he told the person before him, now তার সামনে যে ব্যক্তিটি বসে আছে অ্যাস্ট্রোলজার সামনে, মানে তার গ্রাহক, তার যে পাম সেটা সে না দেখলেও বলতে পারতো, কিন্তু ওটা একটা ভেক। তো সেই তার হাতটা দেখতে দেখতে, মানে পামটা, হাতের তালুটা দেখতে দেখতে সে বলতো, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস অফ ইউর এফার্টস। মানে সে এমন একটা লাইন বলতো যেটা যাকেই বলা হবে তার ক্ষেত্রে সত্যি হবে। সেই লাইনটা কি, সে বলতো আমি দেখতে পাচ্ছি তুমি অনেক কিছু চেষ্টা করছো কিন্তু তার ফল পাচ্ছ না। গাইস, এটা তুমি যাকেই বলবে সেই বলবে হ্যাঁ, বিকজ ইটস আ ভেরি জেনারেল ভেগ লাইন। 9 out of 10 were disposed to agree with him. এবং তারপরে এই লাইনটার বলাতে 10 জনের মধ্যে 9 জনই ডিসপোজ মানে প্রস্তুত হয়ে যেত
টু অ্যাগ্রি উইথ হিম, কি তার সঙ্গে সম্মত হবে, যে বলতে হ্যাঁ আপনি একদম ঠিক বলছেন, আমি অনেক চেষ্টা চরিত্র করছি একটা কাজ করার, কিন্তু কিছুতেই আমি সফল হতে পারছি না। অর হি কোয়েশ্চেন, বা সে প্রশ্ন করতো, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ। আর নাহলে প্রশ্ন করতো, আচ্ছা তোমার পরিবারে বা তোমার ডিস্টেন্ট রিলেটিভ মানে কোনো দূরের সম্পর্কের কি কোনো মহিলা আছে যে তোমার প্রতি খুশি নয়? দেখো এখানে ডিসপোজডে দুটো মানে, আগে ডিসপোজ মানে প্রস্তুত হয়ে যাওয়া, আর এইখানে ডিসপোজ মানে খুশি হয়ে যাওয়া। এখানে বলছে কি এমন কেউ আছে যে তোমার এমন কোনো মহিলা তোমার পরিবারে বা তোমার দূরের কোনো সম্পর্কে যে তোমার প্রতি খুশি না? অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার। আর না হলে সে কী করতো, তার সামনে যে ব্যক্তিরা বসে আছে তার ক্যারেক্টারে একটা বিশ্লেষণ করে দিত। সে কী বলতো? সে বলতো, মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইয়োর নেচার, হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়্যার হি ইজ। সে কী বলতো? বলতো কি দেখো তোমার লাইফে যে অসুবিধাগুলো আছে না, তোমার জীবনে যে সমস্ত অসুবিধা, তার বেশিরভাগটাই তোমার স্বভাবের জন্য। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি স্যাটার্ন মানে তোমার লাইফের যে স্যাটার্ন মানে একটা নক্ষত্র, সেটা সেই যে জায়গায় আছে সেই জায়গাতে থাকার কথা নয়, সেই জায়গাতে আছে তার প্রধান কারণ হচ্ছে তোমার স্বভাব, এবং তোমার স্বভাবের জন্যেই তোমার জীবনে এত অসুবিধা। ইউ হ্যাভ অ্যান ইম্পেচাস নেচার, তোমার স্বভাবটা খুব হটকারী। ইম্পেচাস মানে হটকারী, মানে তুমি খুব তাড়াহুড়ো করো। অ্যান্ড আ রাফ এক্সটেরিয়ার, রাফ এক্সটেরিয়ার মানে হচ্ছে, এবং তুমি তোমার খুব একটা গুরুগম্ভীর ভাব আছে, তোমাকে দেখে লোকে ভয় পায়, এবং এই ধরনের স্বভাবের জন্যেই তুমি এত অসুবিধার সম্মুখীন হচ্ছ। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। এন্ডিয়ার্ড মানে প্রিয় হয়ে যাওয়া। না দেখো এটা আসলে সে ঘুরিয়ে সেই ব্যক্তিটার কিন্তু প্রশংসাই করছে, বলছে যে তুমি তোমার মধ্যে একটা গুরুগম্ভীর এত ভাব আছে যে লোকে তোমার এই গুরুগম্ভীর স্বভাবটার জন্য সমীহ করে বা ভয় পায়। এরকম কাউকে বললে সে নিজেই খুশি হয়ে যাবে। তো সেটা যখন বলতো, দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস loves to think that he has a forbidding exterior. Now, খুব চালাকির সঙ্গে খুব ধূর্ততার সঙ্গে অ্যাস্ট্রোলজার এই কথাটা বলতো তার নেচার সম্বন্ধে, কিন্তু এটা কোনো নেগেটিভ কথা নয়। কিন্তু সে আসলে কি বলতো, যে তুমি খুবই ভীষণ গুরুগম্ভীর, তোমার মধ্যে একটা ব্যক্তিত্ব আছে, এবং এই গুরুগম্ভীর ব্যক্তিত্বের জন্য লোকে তোমাকে সমীহ করে বা ভয় পায় বা এড়িয়ে চলে। এবং এইরকম যখন একটা কথা বলতো, তাহলে সে ঘুরিয়ে তার প্রশংসাই করছে। এন্ডিয়ার্ড মানে প্রিয় হয়ে যাওয়া, টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, সেই কথাটা তাদের সঙ্গে সঙ্গে প্রিয় হয়ে যেত, এবং সেটা তারা আসলে প্রকৃতপক্ষে না হলেও তারা সেটাকে বিশ্বাস করে নিত। বিকজ দেখো, ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, মাইল্ডেস্ট মানে যে খুবই ভীরু স্বভাবের, তাকেও যদি এরকম একটা জিনিস বলা হয়, এরকম একটা বিশ্লেষণ, এরকম একটা তার স্বভাবে বিশ্লেষণ করে বলা হয় যে তোমার স্বভাবটা হচ্ছে খুবই গুরুগম্ভীর প্রকৃতির, ফরবিডিং মানে ভীতি প্রদর্শক, তাহলে সেও খুশি হয়ে যাবে। এবং সেই জন্য সে এটাকে মেনে নিত যে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমার স্বভাবটাই একটু জাঁদরেল ধরনের বা গুরুগম্ভীর ধরনের, লোকে আমাকে ভয়ই পায়। দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম। না, এটা একটা বিশেষ দিনের কথা বলা হচ্ছে। না, তার পাশে যে বাদাম বিক্রেতা, সে বাড়ি যাওয়ার জন্য কী করলো, তার ফ্লেয়ার মানে তার যে সে একটা লম্ফ নিয়ে আসতো সেটাকে বন্ধ করে দিল এবং বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডল আপ টু। এটাও অ্যাস্ট্রোলজারের জন্য একটা সিগন্যাল ছিল, তাকে এবারে সব কিছু গুটিয়ে পাঠিয়ে দোকান বন্ধ করে বাড়ি যেতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটল শ্যাফট অফ গ্রিন লাইট উইচ স্ট্রেড ইন ফ্রম সামওয়্যার। কারণ কি? কারণ সেই যে বাদাম বিক্রেতা, তার আলোতেই তো সে ব্যবসা করতো, এবং সে তার লম্ফ নিয়ে চলে গেলে সেই জায়গাটা সম্পূর্ণ ধরনের অন্ধকার হয়ে যায়। শুধুমাত্র একটা শ্যাফট মানে লম্বা তীরের মতো একটা আলোর রেখা বলা যেতে পারে, একটা সবুজ রঙের আলোর রেখা কোনো জায়গা থেকে স্ট্রেট মানে অ্যাজ এফ পথ হারিয়ে চলে আসা, কোনো একটা জায়গা থেকে একটা লম্বা আলোর তীর এসে শুধু তার সামনে পড়তো। সেরকম একটা অন্ধকার জায়গায় একটা শুধু আলোর তীরের সাহায্য নিয়ে তো আর ব্যবসা করা যায় না, এবং সেই জন্য কী করতো, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হেম। তো সেই জন্য, এবং সেই যে লম্বা তীর আলোটা আসতো সেটা তার সামনে যে জমি ছিল সেখানে এসে পড়তো, মানে ওইটুকু আলোতে তো আর ব্যবসা করা যায় না।
এবং সেই জন্য সে বাদাম বিক্রেতাটা যখনই তার লম্ফ নিভিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হতো, সেও তার জিনিসপত্র গোছগাছ করে বাড়ি চলে যেত। এটাই ছিল তাদের প্রতিদিনের রুটিন। হি পিকড আপ হিজ কাউরি শেলস অ্যান্ড প্যারাফার্নেলিয়া। প্যারাফার্নেলিয়া মানে সেই পাণ্ডুলিপির কথা বলা হচ্ছে, কাউরি শেলস আমরা আগে পড়েছি। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলো সব সে নিয়ে তার ব্যাগের মধ্যে ভরছিল। ওয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট। ঠিক এরকম সে গোছগাছ করছে, তার জিনিসপত্রগুলো ব্যাগের মধ্যে ভরছে, ঠিক সেই সময় তার সামনে যে গ্রিন লাইটটা এসে পড়ে, সেইটা যেন মনে হলো ব্লটেড আউট মানে মুছে গেল। কখন মুছে যাবে সেটা? অ্যাজ এফ কেউ যদি সেটাকে ব্লক করে দাঁড়ায়, তাহলেই সেটা মুছে যাবে। তার মানে বোঝা যাচ্ছে ঠিক এই সময় একটা গ্রাহক তার সামনে এসে দাঁড়িয়েছে। হি লুকড আপ অ্যান্ড স আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। হ্যাঁ, সে যখন মুখ তুলে তাকালো অ্যাস্ট্রোলজারটা, দেখলো হ্যাঁ সত্যি একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেড, কিন্তু সে আঁচ করলো যে একটা কাস্টমার তার কাছে এসছে, এবং সেই জন্য সে তার উদ্দেশ্যে এক প্রকার আন্দেজেই বলল, ইউ লুক সো কেয়ারওয়ার্ড, ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ ওয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি। সে দেখতেই পায়নি সে ব্যক্তিটাকে যে তার সামনে এসে দাঁড়িয়েছে, তার সত্ত্বেও বলল কি কেয়ারওয়ার্ড মানে অনেক দিন ধরে কেউ যদি উদ্বেগ করে এবং সেই উদ্বেগের ফলে তার চোখে মুখে যদি ক্লান্তি দেখা যায় এবং তাকে যদি অসুখী দেখায়, সেটাকে বলে কেয়ারওয়ার্ড। বলছে তোমাকে দেখে খুবই মনে হচ্ছে তুমি অনেক অসুবিধার মধ্যে আছো, তুমি অনেক অসুখী আছো, তুমি অনেক ক্লান্ত। ইট উইল ডু ইউ গুড, বলছে তোমার ভালো হবে যদি তুমি আমার সাথে কয়েকটা মুহূর্ত কাটাও আর আমার সঙ্গে কথা বলো। দি আদার গ্রাম্বল সাম ভেগ রিপ্লাই। এই মুহূর্তে যে ব্যক্তিটি তার সামনে এসে দাঁড়িয়েছে, সে এর প্রত্যুত্তরে কিছু বললো না, শুধুমাত্র গ্রাম্বল মানে মনে হলো যে কিছু একটা ঘর ঘর শব্দ করলো, সেটা হতে পারে রাগের জন্য, বিরক্তির জন্য, বা হ্যাঁ বলে বোঝা গেল না। ভেগ মানে একটা অস্পষ্ট উত্তর সে দিল। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন। অ্যাস্ট্রোলজার তার ইনভিটেশন মানে তার নিমন্ত্রণ, যে আমার পাশে বসো, সেই নিমন্ত্রণটাকে আরও প্রেসড মানে আরও ভালোভাবে দিল। whereupon the other thrust his palm under his nose saying, এবং সেই যখন আবার মানে অ্যাস্ট্রোলজারটা যখন আবার তাকে বলল যে এসো তোমার কিন্তু ভালোই হবে, এরপরে হঠাৎ করে দেখা গেল সেই ব্যক্তিটা তার হাতের তালুটা তার ঠিক নাকের নিচে এনে প্রসারিত করলো এবং বলল, ইউ কল ইয়োরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, বলছে তুমি নিজেকে একজন জ্যোতিষ বলো তো। দি অ্যাস্ট্রোলজার ফেল চ্যালেঞ্জ স্যার। দ্য অ্যাস্ট্রোলজার তার হয়তো ভয়েসের মধ্যে কিছু একটা ছিল, কণ্ঠস্বরের মধ্যে, এটা শুনে তার মনে হলো কি, এটা শুনে তার চ্যালেঞ্জ মনে হলো কি এই ব্যক্তিরা আমাকে চ্যালেঞ্জ করতে এসছে বা আমাকে পরীক্ষা করতে এসছে। এবং সে বলল, টিল্টিং দি আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, এবং সেই পামটা হাতের তালুটা সেই গ্রিন শ্যাফট অফ লাইট, সেই যে আলোর তীরটা তার দোকানের সামনে এসে পড়েছে, তার দিকে ঘুরিয়ে বলল, ইয়ার্স ইজ এ নেচার, মানে সেই আগের যে তার বাঁধা ধরা ঘর, সেইটাই সে আউড়ে যেতে লাগলো। কি আসলে আমি দেখতে পাচ্ছি তোমার স্বভাবের জন্য। ও স্টপ দ্যাট, দি আদার সেড। কিন্তু তাকে পুরো বাক্যটা সম্পূর্ণ করতেই দিল না, তার আগেই সেই ব্যক্তিটা, সেই আগন্তুক যে এসছে তার কাছে, বলো কে ওসব ছাড়ো, ওসব বন্ধ করো, টেল মি সামথিং ওয়ার্থ ওয়াইল, এমন কিছু বলো যেটা ওয়ার্থ ওয়াইল মানে মূল্যবান, যেগুলো আসলে মূল্যবান জিনিস, মানে বোঝা যাচ্ছে সে এই সব ব্যাপারে জানে। মানে সে বললো কি এইসব আজে বাজে কথা না বলে আসল ভালো কথা বলো, কিছু যেটাতে আমার সত্যিই কাজে লাগবে। আ ফ্রেন্ড ফেল্ট পিকেড। না এইটা শুনে আমাদের যে বন্ধু মানে অ্যাস্ট্রোলজারের কথা বলা হচ্ছে, সে পিকেড মানে সক্রিয় হয়ে গেল। আই চার্জ অনলি 3 pice per question and what you get ought to be good enough for your money. তখন সে বলল ঠিক আছে, কিন্তু তোমার যে প্রশ্ন, প্রত্যেক প্রশ্নের জন্য আমি কিন্তু 3 পয়সা করে নেব, কিন্তু আমি এটাও বলে দিচ্ছি যে ought to মানে should be good, ought to মানে should। বলছে এই যে আমি 3 পয়সা করে চার্জ করছি সেটা কিন্তু বিনামূল্যে নয়, তার পরিবর্তে তুমি যে উত্তরগুলো পাবে সেটা সেই 3 পয়সার তুলনায় কিছুই না, মানে তার অনেক, মানে 3 পয়সার পরিবর্তে তুমি যে অ্যাডভাইস বা তুমি যে নলেজ আমার কাছ থেকে পাবে সেটা কিন্তু তোমার পয়সা ওসুলের মতো। আর দিস দি আদার উইথড্রু হিজ আর্ম। এই কথাটা শুনে সে আগন্তুকটা তার যে হাত সেটাকে আবার টেনে নিল, টুক আউট অ্যান আনা, তারপরে 1 আনা বের করলো।
অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং সেই 1 আনা বের করে, 1 আনা তখনকার যুগে অনেক টাকা, মানে বেশ বড় একটা মূল্য, এবং সেটা সে তার অ্যাস্ট্রোলজারের দিকে ছুড়ে দিল। সেই বলল, I have some questions to ask. If I prove you are bluffing, you must return that আনা to me with interest. বলো ঠিক আছে। সেই আনাটা ছুড়ে দিয়ে বললো কি, আমার কয়েকটা প্রশ্ন আছে তোমার কাছে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, এবং আমি যদি প্রমাণ করতে পারি যে তুমি একজন ভণ্ড জ্যোতিষী, বা তুমি ব্লাফিং মানে তুমি আমাকে ঠকানোর চেষ্টা করছো, তাহলে তোমাকে ওই যে আমি তোমাকে আনাটা দিলাম সেটা ফেরত দিতে হবে, তার সঙ্গে সঙ্গে ইন্টারেস্ট মানে কিছু অতিরিক্তও দিতে হবে। ইফ ইউ ফাইন্ড মাই আনসার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। বলো কি ঠিক আছে? অ্যাস্ট্রোলজারটা বললো ওকে ফাইন, আই অ্যাগ্রি। বলছে কিন্তু আমি যে উত্তরগুলো তোমাকে দেবো সেইগুলোকে তুমি যদি স্যাটিসফ্যাক্টরি মানে সন্তোষজনক মনে করো, তাহলে কি তুমি আমাকে 5 টাকা দেবে? নো। তখন সে বলে না না, 5 টাকা তো কোনো ব্যাপার নেই, 5 টাকা তো অনেক টাকা। অর উইল ইউ গিভ মি 8 আনাস। বলো ঠিক আছে, তাহলে তুমি আমাকে 8 আনা দাও। অলরাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং। বলো ঠিক আছে, এটাতে আমি রাজি আছি। তোমার যে উত্তর সেগুলো যদি সন্তোষজনক হয় আমি তোমাকে 8 আনা দেবো, কিন্তু যদি সন্তোষজনক না হয় তাহলে তোমাকে 16 আনা আমাকে দিতে হবে, টুয়াইস। বলো রাজি আছো কিনা? said the stranger. stranger মানে আগন্তুকটা বলল। This pact was accepted after a little further argument. pact মানে এই যে একটা ব্যবস্থা, বা এই যে একটা কন্ট্রাক্ট, বা এই যে একটা চুক্তি হলো, সেটা কিছুক্ষণ দর কষাকষির পরে অবশেষে দুজনেই মানতে সম্মত হলো। The astrologer sent up a prayer to heaven as the other later cheered. তারপরে অ্যাস্ট্রোলজার বললো ঠিক আছে দাঁড়াও, আমি একটু প্রে করে নিই। তারপরে সে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করলো, এবং যখন সে প্রার্থনা করছিল সেই স্ট্রেঞ্জার বা আগন্তুক সে একটা চুরুট ধরালো। The astrologer caught a glimpse of his face by the matchlight. এবং যখন সে চুরুট ধরানোর জন্য দেশলাই জ্বালিয়েছিল, সে দেশলাইয়ের আলোতে সে এক মুহূর্তের জন্য সেই ব্যক্তিটার, সেই স্ট্রেঞ্জারটার মুখটা দেখতে পেল। There was a pause as car shooted on the road. এবং ঠিক এই মুহূর্তটাতে একটা পজ হলো। পজ মানে কি? মানে দুজনের মধ্যে কেউই কথা বলছে না, এবং সেই মুহূর্তে একটা কার সেই রাস্তাটা দিয়ে খুব দ্রুতগতিতে চলে গেল। জুটকা ড্রাইভার্স সোর অ্যাট দ্য হর্সেস। জুটকা ড্রাইভার্স মানে যারা ঘোড়া গাড়ি চালায়, তারা কি করছিল, তারা যে হর্স, এই যে ক্লান্ত হয়তো বয়স্ক হয়ে গেছে, সেই হর্সগুলোকে গালিগালা দিতে দিতে সাপসাপান্ত করতে করতে সে একটা জুটকা ড্রাইভার সে তার গাড়ি নিয়ে চলে গেল। মানে এই গাড়িগুলো হচ্ছে জুটকা ড্রাইভারের যে ঘোড়ার গাড়ি, কিন্তু ঘোড়ার গাড়িগুলো মাল বহন করার জন্য ব্যবহার করা হতো, তো সেইগুলোকে বলতে জুটকা গাড়ি। সে চলে গেল। And the babbles of the crowd agitated the semi-darkness of the park. এবং babbles of the crowd মানে agitate মানে আলোড়িত করা, এবং সেই যে ওখানকার ভিড়, সেই ভিড়ের একটা বিশেষ গুঞ্জন, সেটাকে বলা ব্যাবল। সেটা সেই জায়গাটাকে সেমি ডার্কনেস মানে সেই যে পার্কের সেমি ডার্কনেসে সেটা অর্ধেকটা অন্ধকার আর অর্ধেকটা আলোর মধ্যে আছে, সেই জায়গাটাকে একটু আলোড়িত করে তুলল। এবং ঠিক তারপরে দি আদার স্যাট ডাউন, যে অন্যজন যে স্ট্রেঞ্জার সে বসে পড়ল। সাকিং হিজ চুরুট, এবং তার চুরুট খেতে লাগলো। পাফিং আউট, এবং ধোঁয়া বের করতে লাগলো। স্যাট দেয়ার রুথলেসলি, এবং সে যেখানে বসেছিল তাকে দেখে মনে হচ্ছিল না যে সে খুব একটা সমীহ করে বা শ্রদ্ধা করে এই অ্যাস্ট্রোলজারকে। সে বেশ খোলাখুলিভাবে এবং খুব উগ্রভাবে বলা যেতে পারে অ্যাগ্রেসিভলি সেখানে বসে পড়ল। দি অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফর্টেবল। হঠাৎ করে অ্যাস্ট্রোলজারে কী হলো, তার একটু অস্বস্তি হলো। শিওর টেক ইউর আনা ব্যাক। তারপর কী ভাবলো জানি না, সে বললো কি নাও তোমার আনাটা তুমি ফেরত নিয়ে নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস। দেখো আমি এরকম চ্যালেঞ্জে অভ্যস্ত নই, আমি ইট ইজ লেট ফর মি টুডে। বললো কি আজকে যথেষ্ট দেরিও হয়ে গেছে। মানে সে যে চ্যালেঞ্জটা প্রথমে স্বীকার করেছিল সে হঠাৎ করে অস্বীকার করে দিল, এবং তাকে সে আনাটা ফেরত দিয়ে দিল। হি মেড প্রিপারেশনস টু বান্ডল আপ, এবং তারপরে সে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। দি আদার হেল্ড হিজ রেস্ট অ্যান্ড সেড, কিন্তু সেই আগন্তুক সঙ্গে সঙ্গে তার হাতটা
তার রিস্টটা ধরে ফেললো এবং ধরে বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, ইউ ড্র্যাগ মি ইন ওয়াইল আই ওয়াজ প্যাসিং। বললো কি, না, তুমি এখন আর এই চুক্তি থেকে তো বেরোতে পারবে না। তার কারণ হচ্ছে যে আমি তো এখান থেকে যাচ্ছিলাম, তুমি আমাকে ডেকে আনলে না, তুমি আমাকে ডেকে এনে এইভাবে আর বলতে পারো না যে কি না আমি আর তোমাকে বলবো না, তোমাকে এবারে বলতে হবে। দি অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিপ। না, বোঝা যাচ্ছে এই যে আগন্তুকটি সে ভীষণ একজন শক্তিশালী একটা পুরুষ, কারণ সে যখন ধরেছিল সেই ধরাটা এতটাই শক্ত ছিল যে তাতে অ্যাস্ট্রোলজারটা ভয়ে শিভার্ড মানে কাঁপতে লাগলো, অ্যান্ড হিজ ভয়েস শোক, এবং তার কণ্ঠস্বর কেঁপে উঠলো অ্যান্ড বিকেম ফেড, এবং খুব দুর্বল হয়ে গেল। মানে সে এক প্রকারে চিঁচি করে বলে উঠলো, লিভ মি টুডে, আই উইল স্পিক টু ইউ টুমরো। বলো কি, আজকে আমাকে ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে কালকে কথা বলবো। দি আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস অ্যান্ড স্যাড। কিন্তু সেই আগন্তুকটা সে কোনো কথা শুনল না, সে তার হাতের তালুটা থ্রাস্ট বলা যায়। থ্রাস্ট মানে কি, মানে এক প্রকারে জোর করে তার চোখের সামনে ধরলো এবং বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। বলে কি, দেখো, চ্যালেঞ্জ মানে একবার তুমি স্বীকার করে নিয়েছো, এবারে তোমাকে এটা করতেই হবে। বলো, চলো বলো এবারে। দি অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ। তখন দ্য অ্যাস্ট্রোলজার, সেই যে আমাদের জ্যোতিষী, সে অগত্যা কী করলো, বলার জন্য, মানে যেটা সে চ্যালেঞ্জ স্বীকার করেছিল যে হ্যাঁ আমি তোমাকে বলবো ভবিষ্যৎ, সেই বলার জন্য উদ্যত হলো। এবং সেই বলতে যাওয়ার সময় তার থ্রোট ড্রাইং আপ, তার গলা শুকিয়ে আসতে লাগলো। তা প্রথমেই সে বললো, দেয়ার ইজ আ ওম্যান, মানে সবাইকে যে সে যেটা বলে কি, তোমার ফ্যামিলিতে এমন কি কোনো ওমেন আছে বা দূর সম্পর্কে ওমেন আছে যে তোমার প্রতি খুশি নয়, সেটা তো বলে সবাইকে একই লাইন। বলে কি, স্টপ দাদা, বলে কি, থামো, এসব কথা আমি জানি, অন্য কিছু বলো। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। বলে কি, আমি ওসব কিছু চাই না, আমার কোনো অসুবিধা নেই, তুমি শুধু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, আমি এখন কিছু একটা খুঁজছি, সেই খোঁজাতে আমি সফল হব কিনা সেটা বলো। এবারে কী খুঁজছি, কেন খুঁজছিস, তোমাকেই সব বলতে হবে। অ্যান্সার দিস অ্যান্ড গো, তুমি এই উত্তরটা দিয়ে দাও, তাহলে তুমি যেতে পারো। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসকার্জ অল ইউর কয়েন্স। এবং তারপরে সে বললো কি, আর সেটা যদি না পারো তাহলে আমি তোমাকে ততক্ষণ যেতে দেবো না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার আজকে সারাদিনের যা উপার্জন সেইটা আমাকে বের করে দাও। ডিসগর্জ মানে বের করে দেওয়া। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনক্যান্টেশনস। অ্যাস্ট্রোলজারের তো অবস্থা খারাপ, সে বিড়বিড় করে ফিউ ইনক্যান্টেশন মানে কিছু জপ করলো। ইনক্যান্টেশন মানে একই জিনিস বারবার রিপিট করে, সেটাকে বলে ইনক্যান্টেশন। তার মানে মন্ত্র জপ করলো অ্যান্ড রিপ্লাই, তারপরে উত্তর দিল, অল রাইট আই উইল স্পিক। বললো ঠিক আছে, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিন্সিং। বললো ঠিক আছে, আমি বলবো, কিন্তু আমি যেটা বলছি সেটা যদি কনভিন্সিং মানে সন্তোষজনক হয় তোমার কাছে, তাহলে তুমি আমাকে কি 1 টাকা দেবে। আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক। বলো কি, এটা যদি না হয় আমি আমার মুখ খুলবো না, তোমার যা ইচ্ছা করো। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দি আদার এগ্রিড। হ্যাগলিং মানে হচ্ছে দরাদরি করা। আমরা বেশ কিছুক্ষণ দরাদরি করার পরে সেই স্ট্রেঞ্জারটি সম্মত হলো, বললো ঠিক আছে দেব। দি অ্যাস্ট্রোলজার স্যার, তারপরে এবারে অ্যাস্ট্রোলজার বলতে শুরু করলো, ইউ আর লেফট ফর ডেড, am I রাইট? বললো কি, তোমাকে কোথাও মরার জন্য ছেড়ে দেওয়া হয়েছিল, আমি ঠিক বলছি? টেল মি মোর। বলে কি, আচ্ছা ঠিক আছে, আরও বলো। আ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, স্যার দ্য অ্যাস্ট্রোলজার। তারপর অ্যাস্ট্রোলজারটা আরও বললো কি, কোনো এক সময় তোমাকে কেউ ছুরি দ্বারা আঘাত করেছিল। গুড ফেলো, হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, হোয়াট এলস। এইবারে বাহ, তুমি তো খুব ভালো লোক। তারপরে সে তার বুকটা খুলে তাকে যে ছুরি মারা হয়েছিল এবং তার যে এখন একটা দাগ আছে সেটা দেখে বলে একদম ঠিক বলছো, হোয়াট এলস, আর কি। অ্যান্ড দেন ইউ হ্যাভ পুশড ইনটু এ ওয়েল নিয়ারবাই ইন দ্য ফিল্ড। বলে কি, আর তারপরে তোমাকে এরকম ছোড়া মেরে একটা পাশের একটা জমি ছিল, সেই জমির মধ্যে একটা কুয়া ছিল, সেই কুয়ার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ইউ ওয়ার লেফট ফর ডেড, এবং তোমাকে এইভাবে মরার জন্য ফেলে দিয়ে বা ছেড়ে দিয়ে সে ব্যক্তিটা পালিয়ে যায়। I should have been dead if some passerby had not chanced
to peep into the well, exclaimed the other, overwhelmed by enthusiasm. Now এইটুকু শুনে সেই যে স্ট্রেঞ্জার সে তো ওভারওয়েলড মানে অভিভূত হয়ে গেছে এবং এক্সক্লেমড মানে সে চিৎকার করে খুব জোরে জোরে খুব যথেষ্ট এনথুজিয়াজমের মাধ্যমে বলতে লাগলো কি একদম তুমি ঠিক বলেছো এবং তারপরে সে এটা বললো কি আমি মারাই যেতাম কিন্তু সৌভাগ্যক্রমে চান্সটা মানে বলা যেতে পারে সৌভাগ্যক্রমে সেই কুয়াটার পাশ দিয়ে একজন যাচ্ছিল এবং সে সেই কুয়াটার মধ্যে উঁকি দিয়ে আমাকে দেখতে পায় এবং আমাকে রক্ষা করে। When shall I get at him? He asked, clenching his fist. তারপরে হঠাৎ করে তার অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল, সে একটা ঘুষি বাগিয়ে সে আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো, আপনি আমাকে এটা বলুন তো সেই যে ব্যক্তিরা যে আমাকে ছুরি মেরে ওই ওয়েলের মধ্যে ধাক্কা দিয়ে দিয়েছিল তাকে আমি কখন পাবো? In the next world, answered the astrologer. তখন সে জ্যোতিষ বলল কি তুমি তাকে পরের পৃথিবীতে মানে পরের জন্মে পাবে। He died 4 months ago in a far off town. You'll never see any more of him. সে বলল কি সেই ব্যক্তিটা তো 4 মাস আগে একটা খুব দূরের একটা জায়গায় মারা গেছে। You'll never see any more of him. তুমি আর তাকে দেখতে পাবে না তো। The other groaned on hearing it. এইটা শুনে সেই স্ট্রেঞ্জারটা গ্রোন মানে রাগে গর্জন করে উঠল। The astrologer proceeded. অ্যাস্ট্রোলজারটা কিন্তু বলে চলল, Guru Nayak, you know my name, the other said, taken aback. অ্যাস্ট্রোলজারটা তার নামটাও বলে ফেললো, কি বললো? গুরু নায়ক। তো সে ব্যক্তির বলল তুমি আমার নামটাও জানো, এবং এটা শুনে সে টেকেন অ্যাবাক মানে সে ভীষণভাবে অবাক হয়ে গেল। As I know all other things, Guru Nayak, listen carefully to what I have to say. বললো কি সেই অ্যাস্ট্রোলজার বললো কি শুধুমাত্র তোমার নাম নয়, আমি আরও অনেক জিনিস জানি। বললো সব বাদ দাও, শোনো এবার আমি যেটা তোমাকে বলতে চলি সেটা ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো। Your village is 2 days journey due north of this town. বলে কি তোমার যে গ্রাম সেটা এই জায়গাটা থেকে দিকে এবং সেটা হচ্ছে 2 দিনের পথ। Take the next train and be gone. বলে কি পরের ট্রেন ধরবে আর এখান থেকে সোজা তোমার গ্রামে ফিরে যাবে। I see once again great danger to your life if you go from home. সে বলল কি আমি দেখতে পাচ্ছি তুমি যদি এর পরে তোমার গ্রাম ছেড়ে বা তোমার বাড়ি ছেড়ে বেরো তাহলে কিন্তু তোমার আবার বিপদ আছে। He took out a pinch of sacred ash and held it out to him. এই কথাটা বলে সেই অ্যাস্ট্রোলজার এক চিমটে সিক্রেট মানে পবিত্র সেই যে ছাই সেটা নিল এবং সেটা তার দিকে বাড়িয়ে দিল। Rub it on your forehead and go home. বললো কি এই যে এটা দিলাম এটা তোমার ফোরহেড মানে কপালে লেপে নাও আর বাড়ি চলে যাও। Never travel southward again. বলে কি আর মনে রেখো এরপরে জীবনের কোনো দিন এই সাউথওয়ার্ড মানে দক্ষিণ দিকে যাত্রা করো না। And you live to be 100. বলে কি এই যদি আমার উপদেশ মানো তাহলে তুমি 100 বছর বাঁচবে। Why should I leave home again? The other said reflectively. তখন সেই স্ট্রেঞ্জার বলল কি আমি আর বাড়ি ছাড়বো কেন? রিফ্লেক্টিভলি মানে খুব গভীর চিন্তার মধ্যে সে বলল এই কথাটা। I was only going away now and then to look for him and to choke out his life if I met him. প্রায় আমি বেরিয়ে যেতাম, এটা আপনি ঠিকই বলেছেন, নাও অ্যান্ড দেন মানে প্রায়শই। এবং আমি সেই আমার যে হত্যাকারী বা আমাকে যে হত্যা করার চেষ্টা করেছিল তাকে খুঁজতে আমি বেরোতাম এবং আমি এটা মনে মনে স্থির করেছিলাম যেখানে তাকে আমি দেখতে পাবো তাকে গলা টিপে আমি হত্যা করব। He shook his head regretfully. এবং সে খুব অনুশোচনার সঙ্গে তার মাথা নাড়াতে লাগলো কি সেই সুযোগ আমার আর হবে না। He has escaped my hands. সে আমার হাত থেকে পরিত্রাণ পেয়ে গেল। I hope at least he died as he deserved. বলে কি কিন্তু আমি এটা আশা করছি যে তার যে ধরনের মৃত্যু প্রাপ্য সে সেই মৃত্যুই পেয়েছে। Yes, said the astrologer. Astrologer বলল কি হ্যাঁ। He was crushed under a lorry. The other looked gratified to hear it. বলে কি হ্যাঁ তার যে মৃত্যু প্রাপ্য ঠিক সেই রকম মৃত্যুই পেয়েছে, সে একটা লরির নিচে এসে পিষে মারা গেছে। এবং এই কথাটা শুনে দি আদার মানে সেই যে আগন্তুক তাকে বেশ গ্র্যাটিফাইড মানে তৃপ্ত মনে হলো। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ। সে স্ট্রেঞ্জারের সঙ্গে কথা হয়ে গেছে
এবং স্ট্রেঞ্জারের সঙ্গে কথা হয়ে তার সমস্ত জিনিসপত্র গোছগাছ করে তার ব্যাগে ভরতে ভরতে বোঝা যাচ্ছে বেশ অনেকটা রাত্রি হয়ে গেল, এবং সেই রাত্রি হয়ে যাওয়ার ফলে সেই জায়গাটা নিঝুম বা শুনশান হয়ে গেছে। দি গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গন, এবং সেই যে একটা আলোর তীর যেটা ওখানে এসে পড়তো সেটাও এখন নিভে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, এবং তার ফলে এই জায়গাটা সম্পূর্ণভাবে অন্ধকার হয়ে গেছে এবং নিস্তব্ধ হয়ে গেছে। দি স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন টু দ্য নাইট, এবং সেই যে স্ট্রেঞ্জার, সেই আগন্তুক, সেও সেই রাত্রির অন্ধকারে মিলিয়ে গেছে। আফটার গিভিং দি অ্যাস্ট্রোলজার হ্যান্ডফুল অফ কয়েন্স, এবং সে তার প্রমিস মতো, প্রতিশ্রুতি মতো এক মুঠো কয়েন্স এই অ্যাস্ট্রোলজারকে দিয়ে গেছে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট when the astrologer reached home, এবং বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় মধ্যরাত্রি হয়ে গেল। His wife was waiting for him at the door, দেখলো যে বাড়িতে তার স্ত্রী তার জন্য দরজায় অপেক্ষা করছে। and demanded an explanation, এবং সে এক্সপ্লানেশন মানে ব্যাখ্যা, তার একটা ব্যাখ্যার ডিমান্ড করলো, কি বলতেই হবে তুমি এতক্ষণ কোথায় ছিলে। He flung the coins at her and said, এটা শুনে সেই অ্যাস্ট্রোলজার সেই কয়েন যেগুলো পেয়েছিল সেগুলো তার দিকে ছুঁড়ে দিয়ে বলল, কাউন্ট দ্যাম, ওয়ান ম্যান গেভ অল দ্যাট, বললো কি একটা মানুষ আমাকে এতগুলো কয়েন দিল, এগুলোকে গুনে দেখো তো। 12.5 আনাস, she said, counting. সেই তার ওয়াইফ সেগুলোকে গুনে বললো কি 12.5 আনা আছে। she was overjoyed, সে ভীষণ খুশি হয়ে গেল এত আনা দেখে। I can buy some jaggery and coconut tomorrow, বলে কি বাহ, এই এতগুলো এই 12.5 আনা দিয়ে আমি কালে কিছুটা গুড় এবং একটা কোকোনাট কিনতে পারি। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ, তাদের একটি কন্যা সন্তান আছে। বলছে আমাদের মেয়েটা কতদিন ধরে বলছে মিষ্টি খাবো। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি কালকে গুড় নিয়ে আসবো কোকোনাট দিয়ে এবং গুড় দিয়ে কিছু মিষ্টি আমাদের এই মেয়েটার জন্য বানাবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি প্রমিস মি আ রুপি। এটাতে বিশেষ মনে হলো যে অ্যাস্ট্রোলজার ভ্রুক্ষেপ করলো না, সে তার সেই আগন্তুকের উদ্দেশ্যে একটা গালাগালি দেয়। সোয়াইন মানে শূকর, বললো কি শূকরটা আমাকে ঠকিয়েছে, কারণ সে আমাকে বলেছিল এখানে 12.5 আনা, 16 আনাতে 1 টাকা হতো তখন। তো বলছে তাহলে আমাকে ঠকালো রে, স্যার দ্য অ্যাস্ট্রোলজার। সে লুকড আপ অ্যাট হিম, এটা শুনে তার ওয়াইফ তার দিকে তাকালো। ইউ লুক ওয়ারিড, হোয়াট ইজ রং, বললো কি তোমাকে দেখে বিভ্রান্ত দেখাচ্ছে, দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে, কি কিছু হয়েছে? নাথিং, বললো কি না কিছু হয়নি। আফটার ডিনার সিটিং অন দ্য পিওল হি টোল্ড হার, রাত্রে খাওয়া দাওয়া সারলো, তারপর পিওল মানে খাটিয়া, সেই দড়ির খাট, সেটার উপরে বসে তার ওয়াইফের উদ্দেশ্যে সে বলল, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, বললো কি জানো খুব বড় একটা বোঝা আজকে আমার মাথা থেকে নেমে গেছে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, বলছে জানো আমি এত বছর ধরে ভাবছিলাম যে আমার হাতে একটা মানুষের রক্ত লেগে আছে, তার মানে আমি একটা মানুষকে হত্যা করেছি, আমি একটা মানুষের হত্যাকারী। দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, বলে কি এবং ঠিক সেই কারণের জন্যেই আমি বাড়ি থেকে সব কিছু ছেড়ে ছুড়ে হঠাৎ করে পালিয়ে আসি। সেটেলড হিয়ার, এখানে এসে সেটেল করি, অ্যান্ড ম্যারিড ইউ, আর তোমাকে বিবাহ করি। হি ইজ অ্যালাইভ, বললো কি যে ব্যক্তিটার কারণে মানে আমি যে ব্যক্তিটার কারণে ভয়ে আমার গ্রাম ছেড়ে চলে আসে, কারণ আমি সেই ব্যক্তিটাকে ছুরি দ্বারা আঘাত করি, তারপরে তাকে কুয়োর মধ্যে ঠেলে ফেলে দিই, তার ফলে আমি ভাবি যে সে ব্যক্তিটা মারা গেছে, এবং সেই ভয়ে আমি গ্রাম ছেড়ে সব কিছু ছেড়ে আমার অ্যানসেস্ট্রাল হাউস ছেড়ে জমি জমা ভিটে বাড়ি ছেড়ে চলে আসি। আজকে আমি জানতে পেরেছি সে মরেনি, সে বেঁচে আছে। শি গ্যাসপড, ইউ ট্রাই টু কিল, তখন সেই তার ওয়াইফ সে গ্যাস মানে খুব জোরে নিঃশ্বাস নিয়ে বলল কি তুমি হত্যা করার চেষ্টা করেছিলে। ইয়েস, ইন আওয়ার ভিলেজ ওয়েন আই ওয়াজ আ সিলি ইয়াংস্টার, বলে কি হ্যাঁ আমি যখন আমার গ্রামে ছিলাম তখন আমি একজন খুব বোকা একজন ইয়াংস্টার মানে যুবক ছিলাম, মানে আমার মাথায় বুদ্ধি শুদ্ধি ছিল না। উই ড্র্যাঙ্ক, আমরা খুব মদ্যপান করি সেদিন, গ্যাম্বলড, জুয়া খেলি, অ্যান্ড কোয়ারেল ব্যাডলি ওয়ান ডে, এবং খুব একদিন খুব বাজে ঝগড়া হয় আমাদের মধ্যে। ওয়াই থিঙ্ক অফ ইট নাও, বলে কি বাদ দাও এখন ওইসব ভেবে আর কী লাভ, টাইম টু স্লিপ, ঘুমোবার সময় হয়েছে। হি সেড ইয়নিং, সে হাই তুলতে তুলতে এই কথাগুলো বললো, অ্যান্ড স্ট্রেচ হিমসেলফ অন দ্য পিওল, এবং তারপরে এই কথাগুলো বলে সে পিওলটার ওপরে শুয়ে পড়ল। তার মানে বোঝা যাচ্ছে সে এখন শান্তিতে দুশ্চিন্তা ছাড়াই
ঘুমাতে পারবে। Guys, this is the end of the story. I hope you liked it. Thank you for watching. Thank you for listening. My name is Kutubuddin. Have a nice day. Tata.